गुड आफ्टरनून स्टूडेंट। आज के আমরা পড়ব ক্লাস 8 এর সায়েন্সের একটি টপিক যেটার নাম হচ্ছে দহন এবং শিখা। আমরা প্রথমে শিখব দহনের সংজ্ঞা। দহন জিনিসটা কি তোমরা সবাই লিখে নাও। যে প্রক্রিয়ায় কোন পদার্থ বায়ুর উপস্থিতিতে বিক্রিয়া তাপ ও আলো উৎপন্ন করে তাকে দহন বলে। তাহলে আমরা কি লিখলাম? যে প্রক্রিয়ায় কোন পদার্থ বায়ুর উপস্থিতিতে বিক্রিয়া করে তাপ ও আলো উৎপন্ন করে তাকে আমরা কি বলবো? দহন। ঠিক আছে, তার একটা আমরা যদি সহজ এক্সাম্পল নিই, তোমরা মোটামুটি জানো এক্সাম্পল গুলি। ফার্স্ট হচ্ছে কি মোমবাতির দহন। ঠিক আছে, তারপর আমরা বলতে পারি এলপিজি। ঠিক আছে, এলপিজির পুরো নাম তোমরা জানো, তোমরা একটু লিখে রাখতে পারো। এলপিজির পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এটাও একটা কিন্তু জ্বালানি যার দহন হয়। তারপর আছে সিএনজি, এটাও তোমরা পুরো নাম লিখে রাখতে পারো। এটার নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, এরকম আমরা অসংখ্য জ্বালানি আমরা দেখতে পাই যাদের দহন হয়ে থাকে। তাহলে আমরা এখানে কি কি নিলাম? মোমবাতির দহন, তারপর এলপিজি, তারপর নিলাম কি সিএনজি। এবার দহন হওয়ার জন্য মূল শর্তগুলি কি কি এটা আমরা শিখব। আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো। নেক্সট আমরা শিখব দহন হওয়ার জন্য মূল শর্ত। দহন হওয়ার মূল শর্ত। ফার্স্ট অফ অল আমরা জানতে হবে কি নিতে লাগবে। ফার্স্ট হচ্ছে যেটা দাহ্য বস্তু। ঠিক আছে, আর সেকেন্ড আমাদের নিতে লাগবে অক্সিজেন বা বায়ু। ঠিক আছে, তাহলে যে কোনো দাহ্য বস্তু জ্বলন হওয়ার জন্য বেসিক্যালি আমাদের কি দরকার? বায়ুর অক্সিজেন। ঠিক আছে, তাহলে দহন হওয়ার জন্য মূল শর্ত হচ্ছে আমাদের দাহ্য বস্তু নিতে লাগবে, আর কি নিতে লাগবে? বায়ুর অক্সিজেন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাশাপাশি দাহ্য বস্তুর সংজ্ঞাটাও শিখে নিতে পারি। দাহ্য বস্তুটা কি? তাহলে এটার আনসারটা হবে যে বস্তু বায়ুর উপস্থিতিতে বিক্রিয়ার মাধ্যমে তাপ ও আলো উৎপন্ন করে তাদের দাহ্য বস্তু বলে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে একটা এক্সাম্পল নিই, এক্সাম্পলটা আমরা উপরে লিখলাম মোমবাতির দহন। তাহলে আমরা যদি শর্তটার দিকে লক্ষ্য করি, শর্ত আমি প্রথমে বলেছিলাম যে দহন হওয়ার জন্য আমার দুটো জিনিস দরকার, একটা হচ্ছে দাহ্য বস্তু আর একটা হচ্ছে কি বায়ু।
আর বায়ুর মধ্যে মূলত কি নেওয়া হয় এখানে অক্সিজেন গ্যাস। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা মোমবাতি দহন করি তাহলে এখানে দাহ্য বস্তুটা কি হবে? দাহ্য বস্তুটা হবে মোম। তোমরা সবাই লিখে নাও, তাহলে এখানে দাহ্য বস্তুটা হবে মোম। এটা তোমরা একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখতে পারো। তোমাদের জন্য আমি একটা এক্সপেরিমেন্টের ব্যবস্থা করেছি। দেখো, দেখো আমার হাতে একটা মোম আছে। ঠিক আছে, মোমটাকে আমরা লাইটের সাহায্যে জ্বালিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো মোমটা এখন কি আছে? খোলা অবস্থায় আছে, মানে বায়ুতে আছে। দ্যাট মিনস এখানে কি থাকবে? অক্সিজেন থাকবে। আর অক্সিজেনের উপস্থিতিতে মোমটা কি সুন্দরভাবে জ্বলছে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা দেখি মোমটা হচ্ছে কি? মোমটা হচ্ছে এখানে দাহ্য বস্তু। আর এর আগে আমরা কি ইউজ করলাম? লাইটার। লাইটার দিয়ে যেটা জ্বালালাম মোমটা, এখানে কি ব্যবহৃত হলো? অক্সিজেন, মানে বায়ু। ঠিক আছে, এইবার আমি এটাকে যদি একটা গ্লাসের মাধ্যমে যদি ধরি তাহলে দেখবে তার আলোটা নিভে যাচ্ছে। ঠিক আছে, এবং তার থেকে একটা গ্যাস বেরোচ্ছে। ঠিক আছে, গ্যাসটা আমরা খুলে দেখতে পাবো, এই যে ধোঁয়াটা। ঠিক আছে, তাহলে এটা নিভে গেল। তাহলে এর মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম যে দহনের জন্য আমাদের কি দরকার? বায়ু বা অক্সিজেন। যদি অক্সিজেন অনুপস্থিত থাকে সঙ্গে সঙ্গে কি সেটা নিভে যায়। ঠিক আছে, তাহলে আমরা একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে এটা দেখতে পারলাম। গেল, তারপর আমরা শিখব দহনের প্রকারভেদ। সবাই লিখে নাও, দহনের প্রকারভেদ। প্রথম হচ্ছে স্বতঃস্ফূর্ত দহন। স্বতঃস্ফূর্ত দহন কি? স্বতঃস্ফূর্ত দহন হচ্ছে যে দহনে কোন দাহ্য বস্তু থেকে বায়ুর উপস্থিতি ছাড়াই নিজে থেকে জ্বলে ওঠে, তাদের আমরা বলি স্বতঃস্ফূর্ত দহন। ঠিক আছে, তো সবাই লিখে নাও, যে দহন প্রক্রিয়ায় কোন দাহ্য বস্তু থেকে বায়ুর উপস্থিতি ছাড়াই নিজে থেকে তাপ ও আলো উৎপন্ন হয়, তাদের স্বতঃস্ফূর্ত দহন বলে। ঠিক আছে, তাহলে তোমার সংজ্ঞাটা ভালো করে লিখে নাও, যে দহন প্রক্রিয়ায় কোন দাহ্য বস্তু থেকে বায়ুর উপস্থিতি ছাড়াই নিজে থেকে, মানে আপনা আপনি তাপ ও আলো উৎপন্ন হয়, তাদের আমরা বলবো কি? স্বতঃস্ফূর্ত দহন। আচ্ছা, এবার এটা আমরা একটা এক্সাম্পল নিতে পারি। স্বতঃস্ফূর্ত দহনের এক্সাম্পল হচ্ছে ফসফরাস। ফসফরাসের দহন। অথবা আমরা লিখতে পারি সোডিয়ামের দহন। ঠিক আছে, দেখো এখানে আমরা দুটো এক্সাম্পল নিয়েছি, যার মধ্যে ফসফরাসটা হচ্ছে, সবাই লিখে রাখো, ফসফরাসটা হচ্ছে একটা অধাতু। ঠিক আছে, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি নন মেটাল। আর সোডিয়ামটা হচ্ছে কি? সোডিয়ামটা হচ্ছে ধাতু, যেটা হচ্ছে মেটাল। তাহলে আমরা সোডিয়াম অথবা ফসফরাস দুটোকে নিয়ে যদি আমরা এক্সপেরিমেন্ট করি তাহলে আমরা দেখতে পাবো যে দুটোই কি, যদি মুক্ত বায়ুতে থাকে তারা বায়ুর সংস্পর্শে বিক্রিয়া করে জ্বলে ওঠে। ঠিক আছে,
এখন আমরা এটা বিক্রিয়ার মাধ্যমে সেটা দেখব। তাহলে তোমরা বিক্রিয়াটা লিখে নাও। যদি আমরা সোডিয়ামের সাথে বিক্রিয়া ঘটাই, সোডিয়ামটা হচ্ছে এখানে ধাতু, তাহলে এটাকে যদি আমরা বায়ুতে রাখি, বায়ু মিন্স হচ্ছে অক্সিজেন, ঠিক আছে? তাহলে ধাতুটা অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? ধাতব অক্সাইড, যেটাকে আমরা বলছি সোডিয়াম অক্সাইড। সবাই লিখে রাখো, এটার নাম হচ্ছে সোডিয়াম অক্সাইড, ঠিক আছে? তাহলে এখানে সোডিয়ামের দহন হয়ে কি উৎপন্ন করলো? সোডিয়াম অক্সাইড, ঠিক আছে? সেইভাবে আমরা ফসফরাসেরও দহন ঘটাতে পারি। তাহলে এখানে কি বায়ুর সাহায্যে, বাতাসের বায়ুর সাহায্যে নরমালি আমরা সোডিয়ামটাকে কি বিক্রিয়া ঘটিয়ে সোডিয়াম অক্সাইড পাচ্ছি। এটা নিজে থেকে হচ্ছে, এটা হচ্ছে তোমাদের স্বতঃস্ফূর্ত দহন। নেক্সট আমরা যেটা বলবো, দ্রুত দহন। দ্রুত দহনটা সবাই লিখে রাখো, যে দহন প্রক্রিয়ায় কোন পদার্থ বায়ুর উপস্থিতিতে খুব তাড়াতাড়ি জ্বলে উঠে বা তাপ ও আলো উৎপন্ন করে, ঠিক আছে? তবে যে দহন প্রক্রিয়ায় কোন পদার্থ বায়ুর উপস্থিতিতে খুব তাড়াতাড়ি জ্বলে উঠে বা তাপ ও আলো উৎপন্ন করে, তাদের আমরা বলবো দ্রুত দহন। যেমন আমরা লিখতে পারি কেরোসিনের দহন। তারপর আরেকটা এক্সাম্পল নিতে পারি পেট্রোলের দহন। তাহলে এখানে সবগুলো হচ্ছে কি জ্বালানি, কি কি? কেরোসিন এবং পেট্রোল। তাহলে ওইগুলির মধ্যে যদি আমরা বায়ুর সংস্পর্শে আনি, অর্থাৎ আমরা ওইগুলিকে যদি আমরা জ্বালাই, তাহলে এগুলি খুব ফাস্ট, খুব তাড়াতাড়ি তাপ ও আলো কি উৎপন্ন করে। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে যে দহন প্রক্রিয়া কোনো পদার্থ বায়ুর উপস্থিতিতে খুব তাড়াতাড়ি জ্বলে ওঠে বা তাপ ও আলো উৎপন্ন করে, তাদের আমরা বলবো কি দ্রুত দহন। নেক্সট আমরা শিখব ধীর দহন। ধীর দহন নামের মধ্যে বোঝা যাচ্ছে যে দহন প্রক্রিয়ায় কোন পদার্থ বায়ুর উপস্থিতিতে ধীরে ধীরে বিক্রিয়ার মাধ্যমে তাপ ও আলো উৎপন্ন করে, তাকে ধীর দহন বলে। তাহলে যে প্রক্রিয়ায় কোন পদার্থ বায়ুর উপস্থিতিতে ধীরে ধীরে, মানে খুব আস্তে আস্তে, একদম স্লো প্রসেসে হয়, তাদের আমরা বলবো ধীর দহন। এটার একটা এক্সাম্পল যদি আমরা নিই, এটার এক্সাম্পল আমরা নিতে পারি লোহায় মরিচা পড়া, যেটাকে আমরা বলে থাকি ধাতুর অপক্ষয়। ইংলিশে এটাকে আমরা বলে থাকি রাস্টিং অফ আয়রন, ঠিক আছে? তাহলে দেখো, এখানে যদি আমরা
রাস্টিং অফ আয়রনটাকে যদি আমরা দেখে থাকি, এখানে কি খুব আস্তে আস্তে লোহার টুকরো বায়ুর উপস্থিতিতে বিক্রিয়া করে করে কি হয়, রাস্ট হয়, অর্থাৎ মরিচা পড়ে। ঠিক আছে, এটা আমরা বিক্রিয়ার মাধ্যমে শিখতে পারি। এখানে আমরা নিলাম আয়রন, আয়রনের সংকেতটা হচ্ছে Fe। ঠিক আছে, এবার তাকে যদি আমরা বায়ুর সংস্পর্শে রাখি, অর্থাৎ অক্সিজেনের সংস্পর্শে রাখি, তখন সেটি বিক্রিয়া করে উৎপন্ন করবে Fe2O3। এটার নাম হচ্ছে ফেরিক অক্সাইড। ঠিক আছে, তাহলে অক্সাইড উৎপন্ন করলো, এর মানে কি, তার মানে কিছুটা তাপ উৎপন্ন করবে, আর তার আগের যে অবস্থা আছে সেটা কি পরিবর্তন হবে, কিন্তু প্রক্রিয়াটি কি খুব ধীর গতিতে হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট আমরা বলতে পারি একটা এক্সাম্পল, জ্বলন্ত কাগজ। ঠিক আছে, একটা কাগজের টুকরো নিয়ে যদি আমরা তার মধ্যে লাইটার দিয়ে যদি ধরাই আগুন, দেখবে এটা খুব ধীর গতিতে জ্বলছে, এবং অনেকটা পরে আমরা কি পেয়ে যাবো, তার থেকে একটা ছাই পাবো, যেটাকে আমরা বলছি অ্যাশ। ঠিক আছে, তো এটাও কি খুব স্লো প্রসেসে হয়ে থাকে। তারপর আমরা আরেকটা এক্সাম্পল নিতে পারি, এটা হচ্ছে মিথেন গ্যাসের দহন। ঠিক আছে, তাহলে মিথেন হচ্ছে একটা হাইড্রোকার্বন। ঠিক আছে, ওকে যদি আমরা বায়ুতে পোড়াই, হ্যাঁ, নর্মালি বেসিক্যালি আমরা মিথেন বা অন্যান্য যেগুলি হাইড্রোকার্বন আছে, যেমন N-বিউটেন, N-হেক্সেন, ঠিক আছে, এগুলিকে আমরা জ্বালানি হিসেবে যেমন CNG, LPG ওইগুলিতে ব্যবহার করে থাকি। তাহলে ওইগুলির মধ্যে যদি দহন হয় খুব ধীর গতিতে হয়ে থাকে, এর জন্য ওটার আরেকটা নাম হচ্ছে অসম্পূর্ণ দহন। এটা সম্পূর্ণভাবে হয় না। ঠিক আছে, এটা আমরা প্রকারভেদে আবার পড়বো। তাহলে এখানে আমরা মোটামুটি 3টা এক্সাম্পল শিখলাম। প্রথম শিখলাম লোহায় মরিচা পড়া, তারপর শিখলাম কি জ্বলন্ত কাগজের দহন, আর এটা হচ্ছে মিথেন গ্যাসের দহন। তাহলে এই সবগুলি কি ধীর দহন। ঠিক আছে, সবাই লিখে নাও। নেক্সট আমরা পড়ব সম্পূর্ণ দহন, যেটাকে আমরা ইংলিশে বলি কমপ্লিট কম্বাসন। সম্পূর্ণ দহন যেগুলি থাকবে মনে রাখবে, সেখানে যে দাহ্য বস্তুটা নেব সেটা কি একদম কমপ্লিটলি জ্বলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে দহন প্রক্রিয়ায় দাহ্য বস্তুটি বায়ুর উপস্থিতিতে রূপে জ্বলে ওঠে তাদের সম্পূর্ণ দহন বলে। যেমন আমরা নিতে পারি মোমবাতির দহন, তারপর নিতে পারি কেরোসিনের দহন। ঠিক আছে, এটা আমাদের বাড়ি ঘরে আমরা রান্নার কাজে ব্যবহার করি কেরোসিন। ঠিক আছে, এটা সম্পূর্ণরূপে আমরা কি দহন করে থাকি। ঠিক আছে, আমাদের রান্নার স্টোভ বা হারিকেন, ঠিক আছে, এগুলিতে আমরা কেরোসিন ব্যবহার করে থাকি। তো কেরোসিন যতটুকু সময় পর্যন্ত থাকে ততক্ষণই কিন্তু আমরা আলোটা পেয়ে থাকি। এর মানে কেরোসিনটা কি সম্পূর্ণরূপে তোমার জলে তোমার তাপ এবং আলো উৎপন্ন করে থাকে। ঠিক আছে, এছাড়া আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম মোমবাতির দহন। ঠিক আছে, মোমবাতিটা যতটুকু তার আকার হয় তার ততটুকু পর্যন্ত কি দহন ঘটায় এবং তাপ ও আলো উৎপন্ন করে। তাহলে এই ধরনের দহনকে আমরা বলতে পারি কি সম্পূর্ণ দহন, যেটা পুরোপুরিভাবে দাহ্য বস্তুটা জ্বলে ওঠে। নেক্সট আমরা শিখব অসম্পূর্ণ দহন।
অসম্পূর্ণ দহন, ঠিক আছে, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ইনকমপ্লিট কম্বাসন, ঠিক আছে। তাহলে অসম্পূর্ণ দহন হলো যে দহন প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে জ্বলে না বা তাপ উৎপন্ন করলেও শিখা তৈরি হয় না, তাদের অসম্পূর্ণ দহন বলে, ঠিক আছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে মোমবাতির দহন, মোমবাতিটাকে যখন আমরা জ্বালিয়েছিলাম তার থেকে একটা কিন্তু শিখা উৎপন্ন হয়েছিল, কিন্তু এখানে দেখো আমরা যে অসম্পূর্ণ দহন করছি, এখানে বলে দিচ্ছে যে প্রক্রিয়া দাহ্য বস্তু সম্পূর্ণরূপে জ্বলে না বা তাপ উৎপন্ন করলেও শিখা তৈরি হয় না, তাদের আমরা কি বলবো? অসম্পূর্ণ দহন, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ইনকমপ্লিট কম্বাসন, ঠিক আছে। এটার এক্সাম্পল যদি আমরা নিই, এটার এক্সাম্পল হচ্ছে আমাদের সিএনজি, তারপর এলপিজি, ঠিক আছে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তাহলে সিএনজির মধ্যে আমরা দেখব যে এটা ইনকমপ্লিট কম্বাসন হয়, কারণ কি এটা গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে, বা এলপিজি রান্নার কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে এগুলি কিন্তু সম্পূর্ণরূপে দহন হয় না। নেক্সট আমরা যেটা বলবো বিস্ফোরণ, যেটাকে আমরা এক্সপ্লোসিভ, ঠিক আছে। তাহলে এটাও দহনের প্রকারভেদের মধ্যে আমরা পড়ে থাকি যে যেসব দহনে তোমার দাহ্য বস্তু থেকে হঠাৎ তার থেকে তাপ, আলো এবং শব্দ একসাথে উৎপন্ন হয়, তাদের আমরা বলি বিস্ফোরণ, ঠিক আছে। তাহলে যে দহন প্রক্রিয়ায় কোন দাহ্য বস্তু থেকে বায়ুর উপস্থিতিতে খুব দ্রুত বিক্রিয়ার মাধ্যমে কি কি উৎপন্ন হয়? তাপ, আলো উৎপন্ন হয়, তাদের আমরা বলবো বিস্ফোরণ, ইংলিশে এটাকে আমরা বলে থাকি এক্সপ্লোসিভ, ঠিক আছে। এটার এক্সাম্পল হচ্ছে বাজি বা পটকা, যেগুলি আমরা বিভিন্ন ইভেন্ট যেমন দুর্গাপুজো, তারপর লক্ষ্মী পুজো, এগুলিতে আমরা ফুটিয়ে থাকি। তাহলে বাজি বা ফটকা এগুলি হচ্ছে গিয়ে এক্সপ্লোসিভ বা বিস্ফোরক, ঠিক আছে। তাহলে এখানেও কি আমরা দহন দেখতে পাই। তাহলে আমরা সবগুলি দহনের প্রকারভেদ শিখে নিলাম। নেক্সট আরেকটা জিনিস তোমরা শিখে রাখবে, আমরা তো কিছুক্ষণ আগে শিখেছিলাম সবগুলি কি ছিল? দাহ্য বস্তু, আরেকটা ছিল অদাহ্য বস্তু। এটা তোমরা লিখে নাও, যেসব বস্তু বায়ুর উপস্থিতিতে বিক্রিয়া করে না বা
তাপ ও আলো উৎপন্ন করে না। তাদের অধার্য বস্তু বলে। তাহলে যেসব বস্তু বায়ুর উপস্থিতিতে বিক্রিয়া করে না বা তাপ ও আলো উৎপন্ন করে না তাদের আমরা বলে থাকি অধার্য বস্তু। ঠিক আছে, এটার একটা যদি আমরা এক্সাম্পল নিই তাহলে আমরা কি নিতে পারি? জল একটি অধার্য বস্তু। তারপর লিখতে পারি প্লাস্টিক একটি অধার্য বস্তু। তারপর লিখতে পারি রবার। ঠিক আছে, তাহলে এগুলি বায়ুর উপস্থিতিতে কি বিক্রিয়া করবে না, তাপ ও আলো কোনটাই উৎপন্ন করবে না। ঠিক আছে, এগুলিকে আমরা বলবো অধার্য বস্তু। নেক্সট আমরা শিখব জ্বালানি। জ্বালানি এবং তার প্রকারভেদ। সবাই লিখে নাও জ্বালানি। জ্বালানি কি? দেখো, দহন প্রক্রিয়ায় যে বস্তু বায়ুর উপস্থিতিতে বিক্রিয়া করে তাপ ও আলো উৎপন্ন করে তাদের জ্বালানি বলে। তাহলে দহন প্রক্রিয়ায় যে বস্তু বায়ুর উপস্থিতিতে বিক্রিয়া করে তাপ ও আলো উৎপন্ন করে তাদের আমরা কি বলবো? জ্বালানি বলবো। যেমন জ্বালানি মূলত 3 প্রকারের হয়ে থাকে। কি কি? কঠিন জ্বালানি, তরল জ্বালানি, আর লাস্ট হচ্ছে গ্যাসীয় জ্বালানি। ঠিক আছে, আমরা প্রত্যেকটা বাদ থেকে একটা করে এক্সাম্পল নেব। কঠিন জ্বালানি, মোমবাতির দহন। ঠিক আছে, মোমবাতি হচ্ছে একটা কি কঠিন পদার্থ, তাকে আমরা জ্বালালাম, তাহলে এটা কি হয়ে গেল? কঠিন জ্বালানি। তারপর যদি আমরা তরল জ্বালানি নিই তাহলে আমরা নিতে পারি কি? পেট্রোল, ডিজেল, কেরোসিন, অ্যালকোহল। এই সবগুলি কি তরল জ্বালানির অন্তর্ভুক্ত। আর যদি আমরা গ্যাসীয় জ্বালানি নিই তাহলে তার মধ্যে হয়ে যাবে এলপিজি এবং সিএনজি। ঠিক আছে, তাহলে এগুলি হচ্ছে সবগুলি জ্বালানির প্রকারভেদ। তাহলে আবার বলছি, জ্বালানি হচ্ছে দহন প্রক্রিয়ায় যে বস্তু বায়ুর উপস্থিতিতে বিক্রিয়া করে তাপ ও আলো উৎপন্ন করে তাদের আমরা কি বলবো? জ্বালানি। আর জ্বালানির প্রকারভেদ হচ্ছে কি কি? কঠিন, তরল এবং গ্যাসীয়। কঠিন জ্বালানি আমরা উদাহরণ শিখলাম মোমবাতির দহন। তরল জ্বালানির উদাহরণ শিখলাম পেট্রোল, ডিজেল, কেরোসিন বা অ্যালকোহলের দহন। আর গ্যাসীয় জ্বালানি হচ্ছে এলপিজি বা সিএনজি। নেক্সট আমরা শিখব জ্বলন তাপমাত্রা। ভেরি 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 ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য এই কোশ্চেনটা। জ্বলন তাপমাত্রা। যে সর্বনিম্ন তাপমাত্রায় কোন পদার্থ বা দাহ্য বস্তু বায়ুর উপস্থিতিতে জ্বলে উঠে বা তাপ এবং আলো উৎপন্ন করে তাকে
জ্বলন তাপমাত্রা বলে। ঠিক আছে, তাহলে যে সর্বনিম্ন তাপমাত্রায় কোন পদার্থ বা ধার্য বস্তু তোমার জ্বলে উঠে বা তাপ ও আলো উৎপন্ন করে তাদের আমরা বলবো কি জ্বলন তাপমাত্রা। ঠিক আছে, নেক্সট আমরা শিখবো এখান থেকে তাপন মূল্য। এটা সবারই জানা দরকার, কারণ কি কঠিন, তরল বা গ্যাসীয় আমরা বিভিন্ন প্রকার যদি জ্বালানি নিই সবার তাপন মূল্য কিন্তু একরকম নয়। ঠিক আছে, কঠিনের তাপন মূল্য সব থেকে বেশি হয়, তারপর গ্যাসীয়, তারপর হচ্ছে তরল। ঠিক আছে, তাহলে তাপন মূল্য হচ্ছে 1 কেজি কোন ধার্য বস্তুর অতিরিক্ত বায়ুর উপস্থিতিতে দহনের জন্য যে তাপের প্রয়োজন তাকে তাপন মূল্য বলে। ঠিক আছে, তাহলে 1 কেজি কোন ধার্য বস্তুর অতিরিক্ত বায়ুর উপস্থিতিতে দহনের জন্য যে তাপের প্রয়োজন হয় তাকে আমরা কি বলবো তাপন মূল্য। ঠিক আছে, এখানে আমি কিছু তাপন মূল্যের একটি সারণী তোমাদের দিয়ে দিচ্ছি, এগুলি ভালো করে শিখবে, এক্সামের জন্য এগুলি শর্ট কোশ্চেনে আসতে পারে। ঠিক আছে, তাহলে জ্বালানি এবং তাপন মূল্য এটার চারটা তোমরা লিখে নাও। যেরকম প্রথমে আছে খুঁটে, যেটার তাপন মূল্য হচ্ছে 6000 থেকে 8000 কিলোজুল পার কেজি। নেক্সট তোমরা লিখে রাখো কাঠ, কাঠের তাপন মূল্য হচ্ছে 17,000 থেকে 22,000। তারপর লিখে রাখো কয়লা, যার হচ্ছে 25,000 থেকে 33,000। তারপর লিখে রাখো পেট্রোল, যেটা হচ্ছে 45,000। ঠিক আছে, তাহলে এখানে কিছু আমি সারণী দিয়ে দিলাম, আর বাকিগুলো তোমরা বই থেকে শিখে নেবে যে তাপন মূল্য তোমার কোনটার ক্ষেত্রে কতটা। যেমন খুঁটের ক্ষেত্রে হচ্ছে 6000 থেকে 8000, কাঠের ক্ষেত্রে হচ্ছে 17,000 থেকে 22,000, কয়লার ক্ষেত্রে হচ্ছে 25,000 থেকে 33,000 এবং পেট্রোলের ক্ষেত্রে হচ্ছে 45,000। ঠিক আছে, তাহলে তোমাদের গেল তাপন মূল্য। এবার আমরা স্লাইডের মাধ্যমে যতগুলি প্রসেস পড়লাম সেগুলি দেখব। স্লাইড প্লিজ। দেখো প্রথমে আছে আমাদের ফাস্টার কম্বাসন, দ্রুত দহন। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল আমি নিয়েছি, দেখো সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, এখানে সিএনজির মতো আমরা এলপিজিও নেব। সিএনজি, এলপিজি বা পেট্রোল বা কেরোসিন এই সবগুলি কি খুব তাড়াতাড়ি দহন হয়ে থাকে, এই জন্য এগুলিকে আমরা বলে থাকি দ্রুত দহন। ঠিক আছে, নেক্সট স্লাইড। নেক্সট দেখো আছে এক্সপ্লোসিভ, এটাও তোমাদের আগে বোঝানো হয়েছে, যেমন হচ্ছে ক্র্যাকার্স। ঠিক আছে, এখানে বিভিন্ন বাজি বা পটকা যেগুলি আমরা ফুটিয়ে থাকি বিভিন্ন ওকেশন, যেমন দুর্গাপুজো, তারপর লক্ষ্মী পুজো, এগুলোতে। হ্যাঁ, তো এইগুলির মধ্যে বায়ুর উপস্থিতি কি তৎক্ষণাৎ তার মধ্যে তাপ, আলো এবং কি শব্দ একসাথে উৎপন্ন হয়। তাহলে তিনটা জিনিস একসাথে উৎপন্ন হয়, এদেরকে আমরা কি বলছি এক্সপ্লোসিভ বা বিস্ফোরণ। ঠিক আছে, নেক্সট স্লাইড।
নেক্সট হচ্ছে সেলফ কম্বাসন, যেটা তোমাদের প্রথম দিকে আমি বুঝেছিলাম, একদম ফার্স্ট যেটাকে আমি বলছিলাম স্বতঃস্ফূর্ত দহন। এখানে দেখো একটা ফসফরাসের টুকরো আছে একটা বাটির মধ্যে রাখা, এটা দেখো বায়ুর উপস্থিতিতে তোমার নিজে থেকে জ্বলে উঠলো, ঠিক আছে। এরকম আরেকটা এক্সাম্পল নিয়েছিলাম, যেমন সোডিয়াম। সোডিয়াম অত্যন্ত সক্রিয় ধাতু, একেও যদি আমরা মুক্ত বায়ুতে রাখি তাহলে এটাও কি ফসফরাসের মতো জ্বলে উঠে। তাহলে ফসফরাস যেরকম অধাতু হওয়া সত্ত্বেও বায়ুর উপস্থিতিতে অক্সিজেন ছাড়াই জ্বলে উঠে নিজের থেকে, সেভাবে সোডিয়ামও কি বায়ুর উপস্থিতিতে অক্সিজেন ছাড়াই এখানে নিজে থেকে জ্বলে উঠছে। তাহলে এগুলি হচ্ছে সবগুলি স্বতঃস্ফূর্ত দহনের উদাহরণ। নেক্সট স্লাইড। আচ্ছা, এখানে তোমাদের মোমবাতির শিখার একটা ছবি দেওয়া হয়েছে স্লাইডে। হ্যাঁ, এটা আমি আগেও দেখিয়েছি এক্সপেরিমেন্টটা। আচ্ছা, এখান থেকে আমরা মোমবাতির বিভিন্ন অংশগুলি আমরা চিহ্নিত করব। প্রথম দেখো, মোমবাতির যে শিখার একদম উপরি ভাগটা রয়েছে সেখানে আছে সব থেকে বেশি তাপমাত্রা, সর্বাধিক, ঠিক আছে, যেটাকে আমরা বলছি নীলা এবং বা বহিমণ্ডল, ঠিক আছে। তারপর আছে মধ্যম তাপমাত্রা, তাহলে শিখাটা ঠিক মিডল পোর্শন যেটা মধ্যভাগ, এখানে তাপমাত্রাটা কিছুটা কম থাকে উপরের অংশের তুলনায়। এবং তার নিচের যে তাপমাত্রা যেটাকে আমরা বলছি সর্বনিম্ন, যেটা থেকে আমরা যেখানে সুতোটাতে আমরা মানে জাস্ট লাইটার দিয়ে আগুনটা লাগাই, ওই সুতোর মাথাটায় তোমার সব থেকে তাপমাত্রা থাকবে কম। তাহলে এখানে আমরা তিনটা পার্ট পেলাম, একটা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা অঞ্চল, একটা পেলাম মধ্যম তাপমাত্রা অঞ্চল, আর একটা পেলাম সর্বনিম্ন। তাহলে সর্বাধিকটা হচ্ছে শিখার একদম উপরিভাগ, ঠিক আছে, আর শিখার মধ্যম ভাগে তাপমাত্রাটাও কি থাকে, মধ্যম থাকে, আর একদম নিচের ভাগে থাকে সর্বনিম্ন, ঠিক আছে। সবাই এই ছবিটা শিখে নেবে, এটা তোমাদের ড্রয়িং হিসেবে এক্সামে আসতে পারে। নেক্সট স্লাইড। নেক্সট এখানে আছে দেখো গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিংটা এখানে দেওয়া হয়েছে। দেখো, দহনের ফলে আমরা বিভিন্ন ভাবে আমরা এফেক্টেড হয়ে থাকি, তার মধ্যে একটা পার্ট হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, যেটা বিশেষ করে শিল্প কারখানা বা বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রি যেগুলিতে আমরা এক্সেস অ্যামাউন্ট যদি আমরা রাসায়নিক দ্রব্য ইউজ করে এগুলিকে আমরা বার্ন করি বা পুড়াই, বা ফরেস্ট এরিয়াতে যেখানে যারা জমি এরিয়া যেখানে আমরা গাছপালাকে পুড়াই, তো এখানে কি হয়, বেশি পরিমাণ ডিফরেস্টেশন হয়, ঠিক আছে। তখন ওই ডিফরেস্টেশনের মাধ্যমে কি হয় বা দহনের মাধ্যমে কি হয়, আমাদের পরিবেশের তাপমাত্রা কি দিন বা দিন বেড়েই চলবে। এই দিন বা দিন বেড়ে চলাটা কি আমরা বলছি কি গ্লোবাল ওয়ার্মিং, বা এটাকে আমরা বাংলায় বলে থাকি ভূ উষ্ণায়ন, ঠিক আছে। তাহলে ভূ উষ্ণায়নের আরেকটা কারণ হিসেবে আমরা বলতে পারি দহন। দহনের মাধ্যমে আমাদের ভূ উষ্ণায়নও হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট স্লাইড। নেক্সট এখানে আছে দেখো ব্যাড ইফেক্ট অফ কম্বাসন। এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার একটা ছবি দেওয়া হয়েছে। এখান থেকে বিভিন্ন কেমিক্যাল গিয়ে বাতাসে মিশছে, এটা থেকে মিশে বাতাসের সাথে জলের মাধ্যমে আমরা যেটাকে আমরা বলতে পারি অ্যাসিড ড্রিন। হ্যাঁ, অ্যাসিড ড্রিন হয়ে থাকে, যেটা আমাদের শরীরে পড়লে যেটা আমাদের অনেকটা ক্ষতি করে থাকে, বিভিন্ন স্কিন ডিজিজও তার মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এই দহন থেকে বিভিন্ন ক্ষতিকারক গ্যাসগুলিও কি হয়, বায়ুর সাথে মিশে অম্লবৃষ্টির সৃষ্টি করে থাকে। তাহলে ভূ উষ্ণায়নের মতোই অম্লবৃষ্টিও কি একটি আমাদের ক্ষতিকারক দিক, যেটা দহনের মাধ্যমে হয়ে থাকে। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট পার্টে। তাহলে আমরা সবাই বোর্ডে লিখে নিই দহনের ক্ষতিকারক। একটা তো আমি আলোচনা করিয়ে দিয়েছি, ভূ উষ্ণায়ন, এটা তোমরা লিখে রাখো, বা যেটাকে আমরা বলে থাকি গ্লোবাল ওয়ার্মিং। 2 নাম্বার বলেছিলাম অ্যাসিড রেইন, বা অম্লবৃষ্টি, এটাও কি দহনের একটা ক্ষতিকারক দিক। থার্ড হচ্ছে কার্বনের অসম্পূর্ণ
দহনের মাধ্যমে উৎপন্ন ক্ষতিকারক গ্যাস কি কি আছে? কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড। ঠিক আছে, তাহলে এই ক্ষতিকারক দিকগুলো তোমরা বাড়িতে শিখে নেবে। আজকের ক্লাস এখানেই সমাপ্ত হলো। তোমরা যা যা পড়িয়েছি আজকের সবগুলো তোমরা শিখে নেবে। থ্যাংক ইউ।